দুই বোনের জাদুর লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। স্বপ্নপুরী নামে এক গ্রামে রীতা ও মিতা নামে দুই বোন বাস করত। ওরা বোন হলেও ওদের এই পৃথিবীতে আর কেউই ছিল না, কেননা রীতা ও মিতার মা বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই পুরো পৃথিবীতে ওরা দুই বোন হলেও ওদের আর কোনো আপনজন ছিল না, তাই ওরা ওদের দুইজনের একমাত্র সাথী ছিল। রীতা ও মিতা অন্যের বাড়িতে কাজ করে যে টাকা পেত তা দিয়ে ওদের লেখাপড়ার খরচ আর ওদের খাওয়ার খরচ চলে যেত। ওরা কঠোর পরিশ্রম করেও পড়ালেখা ছাড়েনি, কারণ ওরা সব সময় এটা বিশ্বাস করত পড়ালেখা ছেড়ে দিলে ভবিষ্যতে ওরা কিছুই করতে পারবে না। তাই যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক, ওরা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিল। এইভাবেই রীতা ও মিতার দিন কাটত। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এই রীতা, আজকে মালার মাদের বাড়িতে আমাদের অনেক কাজ আছে। আজকে ওদের বাড়িতে বার্থডে পার্টি আছে। বার্থডে পার্টিতে কত কাজ হয়। প্রথমে গেস্টরা আসবে, সবাইকেই খাবার দিতে হবে। তারপর গেস্টরা চলে গেলে আবার থালা বাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে রাখতে হবে। আজকের দিনে অনেক কাজ আছে। চল চল, আজকে মনে হয় কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। হ্যাঁ, কি আর করার, মালিকরা যা চায় তাই তো করতে হয়, এটাই তো নিয়ম। চল আমরা এখন দ্রুত বেরিয়ে পড়ি। কালকে শুক্রবার আছে, আজকে একটু রাত করে বাড়ি ফিরলেও সমস্যা নেই। কালকে সারা দিন পড়তে পারবো, কাল তো আমাদের ছুটির দিন। তারপর ওরা দ্রুত চলে গেল বার্থডে পার্টিতে। সেখানে সবাই নতুন নতুন জামা কাপড় পরে এসেছিল, অনেক সুন্দর করে সেজে গুজে এসেছিল। সবাই মজার মজার খাবার খাচ্ছিল। বড় একটা বার্থডে কেকও এনে রাখা হয়েছিল। এসব কিছু দেখে ওদের দুই বোনের ভীষণ মন খারাপ হয়। তখন রীতা বলে, মন খারাপ করিস না বোন, আমাদের বাবা মা বেঁচে থাকলে আজকে আমরাও হয়তো আমাদের জন্মদিন এভাবেই পালন করতাম, কিন্তু আমরা যখন চাকরি বাকরি করব আমরাও আমাদের জন্মদিন পালন করব। তখন ওদের মধ্যে থেকে একজন লোক ওদেরকে ডেকে বলল, এই যে মেয়েরা, এদিকে এসো তো। আজকে জন্মদিনে তোমরা নতুন জামা কাপড় পরোনি কেন? তোমরা কি আজকে আমাদের এখানে মালার বান্ধবী নাকি? ধন্যবাদ, আপনার এত সুন্দর কথাগুলোর জন্য সত্যিই আপনাকে অনেক ধন্যবাদ। আরে না না আপা, আপনি ভুল করছেন। ওরা মালার বান্ধবী নয়, ওরা আমার বাড়ির কাজের মেয়ে। কিন্তু মেয়েগুলোকে দেখে তো মনে হচ্ছে ভালো পড়াশোনা করে, আচার আচরণ দেখেও খুব ভদ্র মনে হচ্ছে। ওই আর কি, হ্যাঁ পড়াশোনা করে। বাপ মা মরা মেয়ে তো। ওরা দুইজন বোন, কিন্তু পৃথিবীতে ওদের আর কেউ নেই, তাই আমাদের বাড়িতে কাজ করে। কাজের মেয়ে হিসেবে রেখেছি। মাসে টাকা পয়সা যা পায় ওদের পড়াশোনার খরচ চলে যায়। ঢং দেখে বাঁচি না, যা কাজ কর। মালার মা ওদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। মালার জন্মদিন কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল। সবাই অনেক আনন্দ করতে লাগলো। মালা খুব সুন্দর একটা লাল রঙের লেহেঙ্গা পরেছিল, আর সবাই নানা রকমের খাবার খাচ্ছিল আর আনন্দ করছিল। তার মধ্যে হঠাৎ করে রীতা যখন ওদের সবাইকে জুস দিচ্ছিল, ওর হাত থেকে জুসের গ্লাসটা গিয়ে মালার গায়ের উপরে পড়ে যায়। এটা তুই কি করলি? আমাদের বাড়িতে কাজ করে আমার জন্মদিনের দিন আমার জামাটাই নষ্ট করে দিলি। মা দেখো কি করেছে। আমি এভাবে আনন্দ করছি জন্মদিনে, ওর সহ্য হচ্ছে না, তাই আমার জামার উপর এভাবে জুস ফেলে দিয়েছে। এই তুই কি চাচ্ছিলি? আমার জন্মদিনটাই নষ্ট হয়ে যাক। সরি, আমি আসলে দেখতে পাইনি, সারাদিন থেকে কাজ করছি তো আমার কখন যেন হাতটা স্লিপ করে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। আবার ইংরেজিতে কথা বলছিস? তুই সবাইকে কি বোঝাতে চাস যে তুই শিক্ষিত মেয়ে আর আমি অশিক্ষিত? মা ওদেরকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ওরা অনেকবার ক্ষমা চাইল, কিন্তু তারপরও মালার মা ওদের কোনো কথাই শুনল না। ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, আর বের করে দেওয়ার সময় বলল, শোন, এই মাসের কোনো বেতন তোরা পাবি না, আর আমার বাড়িতে কাজ না করতে পারলে কোন বাড়িতে কাজ করতে পারিস সেটাও আমি দেখে নেব। আমার বাড়িতে কাজ করে স্কুলে ভালো রেজাল্ট করে কি ভেবেছিলি দুই বোন লাট সাহেবা হবি? তা হচ্ছে না, এই গ্রাম থেকেই তোদের বের করে দেব। এসব কি হয়ে গেল? আমার মাথাটা যে কখন ঘুরে গেল আর হাত থেকে জুসটা মারার উপর পড়ে গেল, আমি টের পাইনি। থাক বোন, মন খারাপ করিস না, চল বাড়ি চলে যাই। কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুই তো আর ইচ্ছে করে করিসনি, যা হয়েছে ভুল করেই হয়েছে। চল এখন চল বাড়ি যাই। ওরা দুই বোন এভাবে মন খারাপ করে বাড়ির পথে যাচ্ছিল। সারাদিন কাজ করে ওরা ক্লান্ত ক্ষুধার্ত।
ওদের পেটে একটা দানাও পড়েনি, তার উপর এভাবে অপমানিত হয়ে ফিরে আসতে হলো। ওরা যখন বাড়ির পথে যাচ্ছিল, হঠাৎ ওরা দেখলো গাছের নিচে কিছু একটা চকচক করছে। ওরা দুই বোন এগিয়ে গেল আর দেখলো, আরে এটা কি, কিছু একটা চকচক করছে। আরে এটা তো একটা পরী মনে হচ্ছে, চল তো দেখি। ওরা দুই বোন পরীকে ঝাঁকানোর চেষ্টা করছিল, কিন্তু পরী অজ্ঞান ছিল। পাশে একটা পুকুর ছিল, ওরা পুকুর থেকে পানি নিয়ে এলো আর পরীর মাথায় পানি ঢেলে দিল, কিন্তু তারপরও পরীর জ্ঞান ফিরছিল না। ওরা দুই বোন অনেক কষ্টে পরীকে ধরে ওদের বাড়িতে নিয়ে এলো। পরীর তো শরীর অনেক গরম মনে হচ্ছে, ভীষণ জ্বর এসেছে, কিন্তু পরী এমন অসুস্থ হলো কি করে? চল আমরা পরীকে জলপট্টি দিয়ে দিই। আমরা যদি ঠিকমতো জলপট্টি দিই, হয়তো পরীর জ্ঞান ফিরবে। ওরা সারা রাত ধরে পরীর মাথায় জলপট্টি দিল, পরীর হাতে পায়ে মালিশ করে দিল। তারপর সকালবেলা যখন পরীর ঘুম ভাঙল, তখন দেখলো তার দুই পাশে ওরা দুই বোন পড়ে আছে। আরে আমি এখানে কি করে এলাম? আর আমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছিল, আমি সেরে গেলাম কি করে? পরী তখন তার জাদুর আয়নায় দেখলো কিভাবে ওরা দুই বোন তাকে জঙ্গল থেকে উঠিয়ে বাড়িতে এনেছে আর পুরো রাত ধরে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। আমি তো ওই তান্ত্রিকের জাদুমন্ত্রের কারণে এভাবেই জঙ্গলে এসে অসুস্থ হয়ে পড়েছিলাম, আর তারপরে তো কিছুই মনে ছিল না। এই দুই মেয়ে না থাকলে তো আমার জীবন অনেক বিপন্ন হয়ে যেত। কোনো খারাপ মানুষের পাল্লায় পড়লে এতক্ষণে আমাকে বন্দি করে ফেলতো। এরা নিশ্চয়ই ভালো মনের মেয়ে, কিন্তু এদের বাড়িঘর দেখে মনে হচ্ছে এরা অনেক দুঃখী। এদেরকে আমার কিছু দিতেই হবে, কিন্তু আমাকে যে এখন পরিরাজ্যে ফিরে যেতেই হবে, ওদেরকে তো আমি ঘুম থেকে জাগাতেও পারবো না। আমি বরং ওদেরকে জাদুর দুটো লেহেঙ্গা দিয়ে যাই, আর তারপর কোনো সময় পেলে ওদের সাথে এসে আবার দেখা করে যাব। এই বলে পরী সেখানে জাদু করে দুইটা লেহেঙ্গা প্রকট করলো, আর সেই বিছানার উপর ফেলে আর একটা চিঠিতে লিখে গেল, তোমরা এই লেহেঙ্গাটা ব্যবহার করো, এই জাদুর দুই লেহেঙ্গা তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। এই বলে পরী সেখান থেকে উধাও হয়ে যায়। ওরা ওদের ঘুম ভাঙার পর সেই চিঠিটা পেল। ওরা দুই বোন জাদুর দুই লেহেঙ্গা পরে নিল। জাদুর লেহেঙ্গা, তোমাদের জাদু দেখাও, আমাদের সব সমস্যা দূর করে দাও। তখন সেখানে ওদের খুব সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে গেল, আর সেই বাড়ি ভর্তি অনেক অনেক স্বর্ণমুদ্রা। দেখেছিস বোন, আমরা কাল রাতেই কত কষ্ট পাচ্ছিলাম যে আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা অনেক অসহায়, আমরা গরিব। এখন আমরা আমাদের সারাটা জীবন আনন্দে কাটিয়ে দিতে পারবো। এখন আমাদের পড়াশোনা করতেও আর কোনো বাধা নেই। ওরা দুই বোন অনেক খুশি ছিল, আর বাকিটা জীবন শান্তিতে কাটাতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই সবাইকে। দূর সোনা ও রূপার চুরি। কেশবপুর নামের একটা গ্রামে আনিশা নামের মিষ্টি একটা মেয়ে বাস করত। আনিশার বাবা মা আনিশাকে ভীষণ ভালোবাসত। আনিশা ওর বাবা মায়ের এত আদরের ছিল যে গ্রামের সবাই ওকে দেখে হিংসা করত, কেননা আনিশাকে ওর বাবা মা কখনো মাটিতে পায়েই রাখতে দিত না। সব সময় গাড়িতে করে ঘোরাতো, আর ওকে সব দামি দামি গিফট এনে দিত। আনিশার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তিনি মেয়ের জন্য দুনিয়া এক করে ফেলত। একদিন আনিশার বার্থডে ছিল। বার্থডেতে পুরো গ্রামের সবাইকে দাওয়াত দেওয়া হলো। সেখানে আনিশার জন্য 5 তলা জন্মদিনের কেক আনলো ওর বাবা মা। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার আনিশা, হ্যাপি বার্থডে টু ইউ মামুনি। তোমার এই কেকটা পছন্দ হয়েছে? আর এই নাও তোমার জন্য গিফট হিসেবে সবচেয়ে দামি ফ্রক এনেছি। এটা সোনা রূপা দিয়ে তৈরি, তাড়াতাড়ি পরে নাও মামুনি। ওয়াও মামুনি, এটা তো অনেক সুন্দর, অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা ফ্রক কিনে দেওয়ার জন্য। আমাদের ক্লাসের কারো এত সুন্দর ফ্রক নেই। এটা আমি যখন পরবো সবাই হিংসায় চলে পড়ে মরবে, হা হা হা। ছি ছি আনিশা, এসব বলতে নেই। আমরা তোমাকে এত আদর করি বলে তুমি সবাইকে হিংসা করবে, তা কিন্তু কখনোই ঠিক নয় মামুনি। তোমার যা আছে তা নিয়ে তুমি খুশি থাকো, কিন্তু অন্যদের কিছু না থাকলে তা নিয়ে হাসাহাসি করবে না, সবার সঙ্গে মিলেমিশে থাকবে। এখন আমাদের দিন ভালো যাচ্ছে, কাল তো ভালো নাও যেতে পারে। আর এই নাও তোমার জন্য এই সোনা আর রূপার চুড়িটাও এনেছি। এটা আমার মা আমাকে আমার জন্মদিনে দিয়েছিলেন, বলেছিলেন এগুলো জাদুর চুড়ি।
কিন্তু এখনও আমি এগুলোর জাদু দেখতে পাইনি। আশা করি তোমার কাছে থাকলে একদিন না একদিন তুমি এগুলোর জাদু দেখতে পারবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমার কথা মনে রাখবো আর কখনো কিছু নিয়ে অহংকার করব না। আনিশা ওর মায়ের লক্ষ্মী মেয়ে ছিল। ওর মা ওকে কিছু বোঝালে ও তখনই বুঝে নিত। এভাবেই ওদের দিন ভালো যাচ্ছিল। একদিন আনিশার বাবা মা গাড়িতে করে আনিশাকে নিয়ে ঘুরতে বের হয়। মা, আমার অনেক মজা লাগছে। আজকে তো আমরা পার্কে গিয়েছি, এখন কি আমরা রেস্টুরেন্টে যাব ডিনার করতে? হ্যাঁ মামনি, আমরা রেস্টুরেন্টে যাব ডিনার করতে। তুমি বলো তোমার কি খেতে ইচ্ছে করছে? আমার তো পিৎজা খেতে ইচ্ছে করছে, আর হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে আর কি? এত কিছু তোমার এই ছোট পেটে কি ধরবে? কেন ধরবে না মা, অবশ্যই ধরবে। একদম তুমি ভেবো না, আমি সব খেয়ে নিব। পাগল মেয়ের কথা শোনো, সব খেয়ে নেবে তুমি, তাই না? ঠিক আছে, চলো আগে রেস্টুরেন্টে যাই। তারপর তারা রেস্টুরেন্টে চলে গেল আর সেখানে দামি দামি সব খাবার ওরা অর্ডার করলো। খাবারের জন্য ওরা অপেক্ষা করছিল। তখনই রেস্টুরেন্টে আগুন লেগে গেল। সবাই রেস্টুরেন্টে ছোটাছুটি করতে লাগলো প্রাণ বাঁচানোর জন্য। তখন আনিশা বলল, মা বাঁচাও, আগুন আগুন, আমাকে বাঁচাও। কোথায় তোমরা? আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না, চারিদিকে আগুনের ধোঁয়া লেগে আছে আমার চোখে। রেস্টুরেন্টে কেউ একজন আনিশাকে নিয়ে সেখান থেকে বের করলো, আর বাকি যারা সবাই ছিল রেস্টুরেন্টে পড়ে মারা গেল। আনিশার বাবা মাও সেই রেস্টুরেন্টে পড়ে গেল। মা বাবা তোমরা কোথায়? তোমাদেরকে কেন পাচ্ছি না? ওর বাবা মা মারা যাওয়ার কারণে আনিশা একদম একা হয়ে গেল। বাড়ির কাজের লোক চলে গেল, যেহেতু আনিশার বাবা মা ছিল না। এখন ওর ইনকাম করার মতো কেউ ছিল না। আনিশার কাছে ছিল শুধু ওর বাড়িটা আর ওর বাবার রেখে যাওয়া ব্যাংকের কিছু টাকা। আমি একা একা কি করব? আমি এত ছোট্ট একটা বাচ্চা মেয়ে। মা বাবা তোমরা যখন মারা গেলে আমাকে নিয়েও তোমরা মরে যেতে পারতে। এখন যে আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে কে খাবার খাইয়ে দিবে? আমাকে কে স্কুলের জন্য রেডি করে দিবে? আনিশা কান্না করছিল। তখনই ওর চোখ যায় টেবিলে রাখা সেই সোনা রূপার চুড়িগুলোর দিকে। এই সোনার রূপার চুড়িগুলো আমার মাকে নানু দিয়েছিল। মা বলেছিল এগুলো জাদুর চুড়ি, এগুলো পরে দেখি তো কিছু হয় কি না। আনিশা সেই সোনা আর রূপার চুড়ি পরে মনে মনে বলতে লাগলো, আমি যদি আমার বাবা মাকে একটিবারের জন্য দেখতে পেতাম তাহলে অনেক ভালো হতো। আমার যে বড্ড একা লাগছে, একা একা যে আমার একটুও ঘুম পায় না। মা বাবা তোমরা কোথায়? তখনই সেখানে ওর বাবা মায়ের আত্মা প্রকট হলো। আর আনিশার মা বলল, মামনি আমাদের হায়াত ততদিনই ছিল, তাই তো আমরা পরপারে চলে এসেছি। এখন তোমাকে সাহস রাখতে হবে। তুমি সাহস আর ধৈর্যের সাথে এগিয়ে যাও। তোমাকে রেখে সবাই চলে গেছে, কারণ ওরা কেউ তোমার ভালো আপন বন্ধু ছিল না। আর ওরা আমাদের এখানে চাকরি করলেও আমরা চলে যাওয়ার পর ওরাও চলে গেছে। তুমি তোমার জীবনে এমন কাউকে পাবে যে সত্যি সত্যি তোমাকে ভালোবাসে। আমাদের যে কোনো আত্মীয় স্বজন নেই মা, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। একজন আছে, এই গ্রামে একজন বৃদ্ধা দাদিমা আছে তোমার। তুমি তার সঙ্গে দেখা করে তাকে বাড়িতে এনে রাখতে পারো। কোন বৃদ্ধা দাদিমা? ওই যে যার পুরো শরীরে ঘা হয়ে আছে? ওনার সঙ্গে আমি একটুও দেখা করতে চাই না, উনি কত নোংরা। ভাবে বলতে হয় না, উনি তোমাকে অনেক ভালোবাসবেন। আমাদের যে টাকা আছে তা দিয়ে তুমি ওনাকে চিকিৎসা করাবে, উনি একদম সুস্থ হয়ে যাবেন। উনি তোমাকে অনেক ভালোবাসেন, উনি তোমার বাবার খালামণি হন। ঠিক আছে, তুমি যা বলেছ আমি মাথায় রাখবো। পরদিন আনিশা সেই বুড়িমার কাছে গেল দেখা করতে। দাদি, মা বলেছে তোমার সঙ্গে দেখা করতে। তোমার মা কিভাবে বলবেন? আমি তো শুনেছি তোমার মা আর পৃথিবীতে নেই। তোমার বাবা মা দুইজনই মারা গেছেন। সে অনেক কথা দাদি, চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। এতদিন তোমার সঙ্গে দেখা করতে আসিনি, তুমি এভাবে শরীরে ঘা নিয়ে কেন ঘুরে বেড়াও? তোমার কি ছেলে মেয়ে কেউ নেই? আমার শরীরের এই ঘা দেখে সবাই চলে গেছে। যেই ছেলে মেয়েকে কষ্ট করে মানুষ করেছি, ওরাই আমার বিপদে আমাকে ফেলে চলে গেছে। তোমার বাবা বড্ড ভালো মানুষ ছিলেন, আমার চিকিৎসার জন্য উনি অনেক টাকা দিয়েছেন। দাঁড়াও দাদি, আমার কাছে জাদুর চুড়ি আছে, এই চুড়ি তোমাকে পরিয়ে দিচ্ছি, তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে। তারপর সেই সোনার রূপার জাদুর চুড়ি আনিশা দাদিকে পরিয়ে দিল।
জাদুর চুড়ি, দাদির শরীরটা সুস্থ করে দাও, যেন ওনার সব ঘা ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে দাদি একদম সুস্থ হয়ে গেলেন। এ কি, আমার এই রোগ এত দ্রুত সেরে গেল? এটা দেখছি সত্যিই জাদুর চুড়ি। তুমি দেখছি জাদু জানো দিদি ভাই। চলো, এখন থেকে তোমার সব দেখাশোনার দায়িত্ব আমার। হ্যাঁ দাদি, এখন থেকে আমিও তোমার সঙ্গে থাকতে চাই। এই পৃথিবীতে যারা আমাদের আপন ছিল তারা সবাই চলে গেছে, এখন আমি তোমার কাছেই বড় হব। এরপর আনিশা ওই দাদির কাছেই বড় হতে থাকে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।